দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। নমস্কার, জবাব চাই বাংলা শুরু করছিলাম আমি, এবং সেই মুহূর্তে আমার কাছে খবর এলো আরেকটি গ্রেপ্তারি হয়েছে। এই মুহূর্তে আশিস পান্ডে গ্রেপ্তার, এই মুহূর্তে আরজিকর কাণ্ডে 5ম গ্রেপ্তার, এই মুহূর্তে আরজিকর কাণ্ডে আরো একজন গ্রেপ্তার। আপাতত এই মুহূর্তে যা খবর আমরা পাচ্ছি, আশিস পান্ডে দুর্নীতি মামলাতে গ্রেপ্তার হয়েছেন, তার কাস্টোডিয়াল ইন্টারোগেশন চলবে। আশিস পান্ডে আপনারা জানেন পিজিটি আশিস পান্ডে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, জুনিয়র ডাক্তার আশিস পান্ডে আরজিকর কাণ্ডে গ্রেপ্তার। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পিঙ্কি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। পিঙ্কি, আশিস পান্ডে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ টিএমসিপি নেতা গ্রেপ্তার, আর কি বিস্তারিত জানতে পারছো শোনাও। দেখো, সন্দীপ ঘনিষ্ঠ আর্থিকর দুর্নীতি কাণ্ডে এবার তৃণমূল নেতা এই আশিস পান্ডেকে গ্রেফতার করলো সিবিআই। মূলত আজকে তোমাকে জানিয়ে দিই যে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখা সিবিআই এ তারা কিন্তু গ্রেফতার করেছে এই আশিস পান্ডেকে। আশিস পান্ডেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলছিল এবং টেন্ডার দুর্নীতিতে একদম সরাসরি যোগ পেয়েছে সন্দীপ এবং আশিসের মধ্যে। বিভিন্ন বেনামে এবং একই সঙ্গে টাকার বিনিময়ে বিভিন্ন টেন্ডার পাইয়ে দেওয়া, টেন্ডার দুর্নীতিতে সরাসরি নাম রয়েছে। এবং এর আগেও তোমাকে জানিয়ে রাখি যে সিজিও কমপ্লেক্সে ধর্ষণ এবং খুন মামলাতেও ওই আশিস পান্ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে দুর্নীতি কাণ্ডে সরাসরি সন্দীপ এবং আশিসের লিঙ্ক পাওয়া গিয়েছে এবং সেই বেসিসেই আশিস পান্ডেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আজকে সিবিআই যে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ তারা গ্রেফতার করেছে। তুমি আমাদের সঙ্গে থাকো পিঙ্কি, কারণ এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে আমাদের অপর প্রতিনিধি অর্ণব পৌঁছাচ্ছে। আমাদের সঙ্গে থাকবে ভাস্কর এবং আশিস পান্ডে, তৃণমূল ছাত্র পরিষদ নেতা। কে ছিল এই আশিস পান্ডে? অর্ণব, একবারে দেখো ময়ূক, যে থ্রেড সিন্ডিকেটের নাম উঠে এসেছিল সেই থ্রেড সিন্ডিকেটেও কিন্তু একসময় আশিস পান্ডের নাম পাওয়া যায়। এবং সিবিআই এর তরফ থেকে যেটা খুব পরিষ্কার বলা হচ্ছে যে এর আগে 2টো কেস, অর্থাৎ আরজিকরের যে দুর্নীতি মামলা এবং অন্যদিকে যদি দেখা যায় আরজিকরের যে খুন ধর্ষণ মামলা, অর্থাৎ হোমিসাইড এবং অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের যে তদন্ত চলছে, সেই তদন্তের ক্ষেত্রে কিন্তু এই আশিস পান্ডে সিবিআই এর 2টি দপ্তরেরই স্ক্যানারে ছিলেন। মূলত সন্দীপ ঘোষ যেরকম ভাবে তার যে এই সিন্ডিকেটটা চালাতো, সেখানে পিঙ্কি যেমনটা বলল যে টেন্ডার দুর্নীতি রয়েছে। শুধু টেন্ডার দুর্নীতি নয়, টেন্ডার দুর্নীতির পাশাপাশি যদি দেখা যায় যে ছাত্রছাত্রীরা পড়তে আসতো তাদেরকেও নানা রকম ভাবে প্রেশার ক্রিয়েট করা এবং তাদেরকেও বিভিন্ন বিষয়ে বাধ্য করা, এই যে সমস্ত ঘটনা ছিল, সেক্ষেত্রে কিন্তু এই আশিস পান্ডে সহ আরো এবং তার পাশাপাশি অর্ণব, আমরা আরো যা জানতে পাচ্ছি, সন্দীপ ঘোষ সেদিন সকালে আশিস পান্ডেকেও একাধিকবার টেলিফোনে যোগাযোগ করেছিলেন। একদিকে তুমি রয়েছে, অন্যদিকে আমি দেখতে পাচ্ছি ভাস্কর এই মুহূর্তে আরজিকর হাসপাতালে রয়েছে। ভাস্কর, যারা আন্দোলনরত চিকিৎসকেরা রয়েছেন তাদেরকে এই খবর রিপাবলিক বাংলায়, তারা হয়তো এই খবর এতক্ষণে জেনে গেছেন আশিস পান্ডে গ্রেপ্তার। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং এই আশিস পান্ডের বিরুদ্ধে নির্দিষ্টভাবে অভিযোগ ছিল। একবার যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের প্রতিক্রিয়া একবার শোনাও। একদমই ময়ূক, এই আশিস পান্ডেদের বিরুদ্ধে বারংবার অভিযোগ ছিল এবং যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের কাছ থেকে একটি সংক্ষেপের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। আশিস পান্ডে, খুব সংক্ষেপে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। আশিস পান্ডে গ্রেফতার এবং তার সঙ্গে সন্দীপ ঘোষের সরাসরি যোগসূত্র পাওয়া গিয়েছে। ঘটনার দিন একাধিকবার সন্দীপ ঘোষ ফোন করেছিল এই আশিস পান্ডেকে। মানে তোমরা যে অভিযোগ করছিলে সেই অভিযোগটি তো বাস্তবে প্রমাণিত হচ্ছে। এখানে কলেজে যা যা ঘটেছে সেগুলো আমরা যখন জানতে পারি আমাদের একদিকেই যাই, আর সিবিআই যখন ইনভেস্টিগেশনে ওদেরকে ডাকছিল তখনই হয়েছিল কোথাও না কোথাও গিয়ে হয়তো জাস্টিসের দিকে এগোচ্ছি। তাই জন্যই বারবার বলে গেছি এখনও বিশ্বাস আছে সিবিআই ইনভেস্টিগেশনের উপরে, এখনও বিশ্বাস আছে। এখনও এটাই মনে করি কি যে প্রকৃত দোষী সেটা যেই হোক সে তাড়াতাড়ি ধরা পড়বে এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেওয়া হবে। ধর্ষণের অভিযোগে যেমন নাম রয়েছে, একই সঙ্গে টেন্ডার দুর্নীতি, সেই টেন্ডার দুর্নীতিতেও নাম ছিল আশিস পান্ডের। লাগাতার জিজ্ঞাসাবাদ এবং সেই টেন্ডার দুর্নীতিতে জড়িত থাকার কারণে আপাতত গ্রেফতার। কি মনে হচ্ছে আরো বড় বড় নাম সামনে আসবে? আশা তো উচিত, আশিস পান্ডে তো একা মাথা নয়, হতে পারে না।
একদমই এবং আশিস পান্ডে একা মাথা নয়, আরো অনেকের নাম আসতে পারে, ভাস্কর তুমি তাদের প্রতিক্রিয়া নাও। অর্ণব রয়েছে, ভাস্কর রয়েছে, পিঙ্কি রয়েছে, রিপাবলিক বাংলার সবচেয়ে বড় ইনভেস্টিগেটিভ টিম এই মুহূর্তে রয়েছে। আমরা লাগাতার এই কভারেজে রয়েছে, কিন্তু তার পাশাপাশি 11ই সেপ্টেম্বর আমাদের প্রতিনিধি পিঙ্কি এই আশিস পান্ডেকে লাগাতার প্রশ্ন করে যাচ্ছিল, একের পর এক প্রশ্ন করছিল। আমি একবার দেখবো 19শে সেপ্টেম্বর আশিস পান্ডেকে ঠিক কি প্রশ্ন করেছিল এবং আশিস পান্ডে একটার উত্তর দেয়নি। একবার শুনবো। আশিস বাবু, কিছু কোশ্চেন আপনাকে ডেকেছিলাম, এভাবে দৌড়ে তো লাভ নেই, একটু দাঁড়িয়ে যান কি আছে? আপনার কি কোনো ভূমিকা ছিল এই ঘটনায়? না, কি হয়েছিল 9 তারিখ রাতে? আপনার কাছে কখন খবর এলো আশিস বাবু? আপনাকে কে খবর দিয়েছিল? দাঁড়িয়ে বলে যান না, কেন এরকম করছেন? লুকোচুরি কেন? কে বারণ করেছে? সিবিআই কে আপনি জানেন গোটা সহযোগিতা নিশ্চয় করতে চান। হ্যাঁ হঠাৎ প্রশ্ন উঠছে কেন? 9 তারিখ হোটেলের মালিককে আজকে তলব, হোটেলের ম্যানেজারকে আজকে তলব করা হয়েছিল। আপনি যে হোটেলে ছিলেন, ঘটনাটা কি হয়েছিল বলুন না। অনেকগুলো প্রশ্ন দিয়ে তো উঠছে বলে জিজ্ঞেস করা হচ্ছে, নাহলে তো আপনাকে এ করছে না। দাঁড়িয়ে যান। আশিস বাবু, আপনাকে কি সুদীপ্ত রায় ফোন করেছিলেন? কারণ সুদীপ্ত রায় আমাদেরকে বলেছেন যে আপনার কাছে খবরটা জানে। কে বলেছিল আপনাকে? আপনি 9 তারিখে কোথায় ছিলেন আশিস বাবু? কোথায় ছিলেন বলুন। আপনি আশিস বাবু, বিভিন্ন জায়গায় আপনার বিরুদ্ধে এত পোস্ট আসছে কেন, কি কারণে? আপনার কি কোনো ইনভলভমেন্ট ছিল ঘটনায়? যদি না থাকে সেটাও অন্তত বলুন আশিস বাবু, হ্যাঁ কিংবা নাও। আমরা ছেড়ে দিচ্ছি। আশিস বাবু, এই আশিস পান্ডেরা এত স্পর্ধা কোথা থেকে পায়? এই আশিস পান্ডে তাদের মাথার ওপরে সন্দীপ ঘোষের হাত ছিল, এটা তো প্রমাণিত, কিন্তু সন্দীপ ঘোষের মাথার ওপরে তো মমতা বন্দ্যোপাধ্যায় বা স্বাস্থ্যমন্ত্রীর হাত ছিল। তার মানে স্বাস্থ্যমন্ত্রী জেনে বুঝে এই আশিস পান্ডেদের বারবারন্ত আসলে এন্ডোর্স করে গেছেন। কে এই আশিস পান্ডে? একবার দেখে নেবো রিপাবলিক বাংলায়। আশিস পান্ডে গ্রেপ্তার। আশিস পান্ডে কে ছিল? কে এই আশিস পান্ডে? আরজিকর মেডিকেল কলেজের হাউস স্টাফ এই আশিস পান্ডে এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে সিবিআই এর হাতে। তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তৃণমূল যোগ স্পষ্ট, তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পান্ডে, আরেকজন তৃণমূল নেতা গ্রেপ্তার সিবিআই এর হাতে। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই আশিস পান্ডে জাস্টিস ফর অভয়ার ডাক দিয়েছিল গোটা বাংলা। আশিস পান্ডে পঞ্চম গ্রেপ্তারি। 9ই আগস্ট সেমিনার রুমে ছিলেন এই আশিস পান্ডে। তাকে দেখা গেছে, সেই ছবিও আমরা দেখাবো। এর পাশাপাশি সন্দীপের মদতে আশিসের হুমকি রাত চলতো, অর্থাৎ এই থ্রেট সিন্ডিকেটের কথা যেটা বলা হয়েছে, সেই থ্রেট সিন্ডিকেট চলতো। অভয়াকাণ্ডে সিবিআই এর নজরে এই আশিস পান্ডে প্রথম থেকে ছিল। আজ সিবিআই গ্রেপ্তার করলো এই আশিস পান্ডেকে। বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে। 9 আগস্ট সল্টলেকের একটি হোটেলে ছিল আশিস। টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়েছে, মোবাইল নেটওয়ার্ক ডাম্পিং করে জানা গেছে বান্ধবীকে নিয়ে হোটেলে যান এই আশিস পান্ডে। হঠাৎ করে অন্য একটি জায়গাতে কেন থাকতে শুরু করেন, সেদিনই থাকতে শুরু করেন, তাই নিয়ে লাগাতার প্রশ্ন করা হয়েছে। কেন শালকিয়ার ফ্ল্যাট ছেড়ে সল্টলেকের এই হোটেলে তড়িঘড়ি চলে আসে এই আশিস পান্ডে, তৃণমূল কংগ্রেস নেতা। চিনে রাখুন আরজিকর মেডিকেল কলেজের হাউস স্টাফ। আমি বিবিজি ব্রেকিং আরেকবার দেখানোর চেষ্টা করব। আশিস পান্ডে কে, তার প্রোফাইল দেখালাম। এই মুহূর্তে আরেকবার ব্রেকিং নিউজে দেখাবো আশিস পান্ডে গ্রেপ্তার। কি কারণে গ্রেপ্তার আমাদের প্রতিনিধি অর্ণব আরেকবার তুমি যদি বলো। বড় ব্রেকিং নিউজ, আরেকটা গ্রেপ্তারি। অর্ণব, একবার দেখো ময়ূক অ্যান্টি কারাপশন, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ যে গ্রেপ্তারি করেছে, সেই গ্রেপ্তারির যে সূত্রটা সেটা কিন্তু স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের হাত ধরেই শুরু হয়েছিল। তার কারণ যেদিন ঘটনা ঘটে তার সেই সময় যে টাওয়ার ডাম্পিং করা হয়, তাই সেই সময় কিন্তু আশিস পান্ডের নাম ওঠে। আশিস পান্ডেকে যখন খোঁজা হয় সেখান থেকে কিন্তু সল্টলেকের একটি হোটেলের কথা উঠে আসে এবং বারবার কিন্তু আদালতে একটা তথ্য সিবিআই কিন্তু বলতে চেয়েছে যে দুটো যে তদন্ত চলছে, অর্থাৎ দুর্নীতি এবং খুন, এই দুটোই কিন্তু পরস্পরের সাথে যুক্ত, এমনটাও কিন্তু সম্ভাবনা থাকতে পারে। তাহলে যে আশিস পান্ডে যেদিনকে ঘটনা ঘটে সেদিনকে হঠাৎ করে আরজি করে যাওয়ার পরেই তিনি কেন হোটেলে চলে এলেন, এই বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল। এবং সন্দীপ ঘোষ কেন একজন আশিস পান্ডেকে বারবার ফোন করলেন, তার যে কল রেকর্ড সেখান থেকে কেন উঠে এলো এই নামটা, সেটাও কিন্তু ছিল। অর্থাৎ সন্দীপের সিন্ডিকেটের যে বলা যেতে পারে যে সমস্ত গুটিগুলো ছিল, সেগুলোকে এই আশিস পান্ডে ছাড়াও কি আরো বেশ কিছু নাম ছিল। এবং এই আশিস পান্ডে এমনই একজন ব্যক্তি যার কিন্তু পলিটিক্যাল
পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড সেটাও কিন্তু যথেষ্ট স্ট্রং এবং শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ এই আশিস পান্ডে। এবং যদি দেখা যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত কাজকর্ম হতো, অর্থাৎ এই যে টেন্ডার কিভাবে হবে, কে কন্ট্রাক্ট পাবে, কোন কোন কোম্পানি কন্ট্রাক্ট পাবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিদ্ধান্ত সেখান থেকে কিন্তু করা হতো এবং সেক্ষেত্রে আশিস পান্ডে যোগ পাওয়া গেছে। এছাড়াও যে ভেন্ডারদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সিবিআই, সেখানেও কিন্তু তারা একাধিক ক্ষেত্রে যোগ পেয়েছে এই আশিস পান্ডে। অর্থাৎ যে দুর্নীতি হয়েছিল, টেন্ডারকে নিয়ে যে দুর্নীতি হয়েছিল, মৃতদেহকে নিয়ে, সেই সমস্ত ক্ষেত্রে তদন্ত করতে গিয়ে কিন্তু এই আশিস পান্ডের নাম উঠে আসে। তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় ক্রাইম ব্রাঞ্চ এবং অ্যান্টি কারাপশন ব্রাঞ্চে, কিন্তু আজকে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তিনি কোনো রকম ভাবেই হেল্প করছিলেন না। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই চিকিৎসক এবং তারপরেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেন এবং অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ ইতিমধ্যে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। আর কিছুক্ষণের মধ্যেই তার মেডিকেল হতে পারে এমনটাই কিন্তু সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে এবং তারপরেই কিন্তু আগামীকাল তাকে কোর্টে প্রোডাকশন করা হবে এবং সিবিআই কিন্তু পিসি রিমান্ড চাইবে। একদম একদম অর্ণব এবং এই যে আপডেটগুলো, এই যে একের পর এক পঞ্চম গ্রেপ্তারি, এই সমস্ত কিছু যাতে আমরা না ভুলে যাই। কি হয়েছিল আজ থেকে 5 বছর, 10 বছর, 15 বছর পরে হয়তো কেউ প্রশ্ন করবে আরজি করে কি হয়েছিল। আমরা 1 মিনিটে একটা রিল দেখে সেটা ভুলে যাই, আমরা 3 মিনিটে সারা বিশ্ব ভ্রমণ করে নিই ফেসবুকে। আরজিকর মেডিকেল কলেজের এই মূর্তি, কেউ বলছেন বিভৎস মূর্তি, কেউ বলছেন এটাই যথার্থ মূর্তি। এই মূর্তি নিয়ে এই মুহূর্তে বিতর্ক, কিন্তু এই মূর্তি ফুল ফ্রেমে আমরা দেখাবো, কিন্তু এই মূর্তিটা আসলে বিমূর্তভাবে সেই বিভৎসতা বারবার প্রকাশ করছে। ফুল ফ্রেমে একবার দেখুন মূর্তিটা, একবার দেখুন। এই সেই মূর্তি, যে মূর্তি তৈরি করা হয়েছে এবং এই মূর্তি নিয়ে এই মুহূর্তে বিতর্ক। কেন বিতর্ক? এবং ঠিক সেই জায়গা থেকে আজ কিছু কথা আমি আপনাদেরকে বলবো এবং তারপর আসুন আমাদের সাথে পক্ষে বিপক্ষে কিছু মানুষ রয়েছে, তাদের সাথে কথা বলবো। আমার এই মূর্তিটা দেখে মনে হচ্ছিল সে কবিতার লাইন, চিৎকার করো মেয়ে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। কেউ ঘটনাটা ভুলতে পারবে না। এটা এমন catch-22 সিচুয়েশন, শাখের করাত যেন এই মূর্তি, কেউ ঘটনাটা ভুলতে পারবে না। হাসপাতালে আসা সমস্ত মানুষ এই ঘটনাটা জানবে, সমস্ত রোগী বছরের পর বছর এই বিভৎস মূর্তি দেখবে, অস্বস্তি হবে। এটা অস্বস্তি উদ্রেক করে, প্রশ্ন করবে। এই ভাস্কর্য আমাদের প্রত্যেকের কাছে, ওই ইংলিশে একটা শব্দ আছে না, গ্রিম রিমাইন্ডার, একটি মেয়ের চরম অত্যাচারের মুহূর্তের সম্ভাব্য অভিব্যক্তি। আবার অনেকে বলছেন না এটা প্রয়োজন ছিল না। আমি দুদিকটাই সম্মান জানিয়ে বলছি, আমার কি মনে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, দুটো দিকের কি মনে হচ্ছে এবং কেন এই মূর্তিটা রাখার প্রয়োজন সেটা নিয়ে আজ জবাব চাই বাংলা। আমরা সবাই জানি ধর্ষণ করে হত্যা করা হয়, খুব ব্রুটালি মার্ডার করা হয়েছিল এই অভয়াকে। অভয়া, দেখুন আমি নামটা পর্যন্ত বলতে পারছি না, তার শরীরে প্রায় প্রত্যেকটি আঘাত, প্রত্যেকটি দাগ ছিল অ্যান্টিমর্টাম, অর্থাৎ অসম্ভব শারীরিক এবং মানসিক আঘাতের মধ্যে দিয়ে ব্রুটালি তাকে গণপ্রহারের মতন পেটানো হয়েছিল, মারা হয়েছিল। ভয়াবহ অন্তিম দশা ঘনিয়ে এসেছিল এই অভয়া মেয়েটির। সেই নৃশংসতার মূর্ত প্রতীক তো যন্ত্রণা ক্লিষ্ট, কষ্টবিদীর্ণ, ক্ষতবিক্ষত হবে। লাবণ্যের জায়গা কোথায় স্যার এই জায়গায়? আজ থেকে 20 বছর পরেও যেন এক জুনিয়র ডাক্তার যে আরজিকর হাসপাতালে পড়াশোনা করতে আসবে, সে জুনিয়র ডাক্তার ভুলে না যায়, একজন নার্স, একজন ওয়ার্ড বয় ভুলে না যায় তার দিদিকে ঠিক এভাবে খুন করা হয়েছিল অন ডিউটি হাসপাতালের মধ্যে। ভুলে না যায় একটা গোটা সিস্টেম ঝাঁপিয়ে পড়েছিল প্রমাণ লোপাট করতে, আর ওই কলেজেরই প্রিন্সিপাল তৎকালীন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, তাকে বাঁচাতে। আজ থেকে 20 বছর পরেও যেন এক জুনিয়র ডাক্তার মাথায় রাখে 2024 সালে একটা গোটা প্রজন্ম কিভাবে ফুঁসে উঠেছিল বিতর্কিত ভাস্কর্যটি, যে আরজিকরের তরুণী চিকিৎসকের নয়, বরং এক নির্যাতিতা নারীর প্রতীকী মূর্তি, একটি বর্বর
একটি ব্রুটাল ঘটনার রূপক, তা মূর্তিটি হাসপাতাল চত্বরে বসানোর আগেই বলে দেওয়া হয়েছিল এবং যিনি বানিয়েছেন সেই শিল্পীও বলেছেন একজন ডাক্তার হিসেবে অভয়ার মূর্তি বসেনি, বসেছে একজন ভিকটিম হিসেবে। যদি অভয়ার নিজের মুখটাই মূর্তি হিসেবে বসতো তাহলে আসল নামটাও লেখা যেত, অভয়ার ডিগ্রি, অভয়া কোন কলেজ, কোন ইয়ার, সব লেখা হতো, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আর সম্ভব নয়। এই মূর্তিটা আসলে সেই চিৎকারটা, নিজের নামটা পর্যন্ত লিখতে না পারা এক মধ্যবিত্ত মেয়ের ব্রুটাল রেপ এবং মার্ডারের আসল সিম্বলিজম, না বলতে পারা কথা, সেই সমস্ত চিৎকার বোধহয় বেরিয়ে এসছে। নিজের MBBS MD ডিগ্রি সহ ডাক্তার লিখতে না পারার আর্তনাদ বোধহয় এই মূর্তির ওপর বারবার আমরা দেখতে পাচ্ছি। একটা মেয়ে, তাকে আজীবন অভয়া, তিলোত্তমা এই সমস্ত নামে ডেকে যাওয়া হবে। মূর্তিটা আসলে সেই কথাগুলো বলে, সেই অব্যক্ত কথাগুলো। আমরা নগ্ন বাস্তবতার মুখোমুখি হতে ভয় পাই আসলে। আমি কাউকে দোষ দিচ্ছি না, যারা বলছেন আজ, যারা আমার প্যানেলে বলবেন যে না এই মূর্তিটা সরিয়ে দেওয়া উচিত, আমি তাদেরও সম্মান জানাই। যারা বলছেন যে না মূর্তিটা থাকা উচিত, তাদেরও সম্মান জানাই। কিন্তু আমি তাদের সম্মান জানাই না যারা ধর্ষকদের পক্ষে টানা 1 মাস ধরে গলাবাজি করেছেন। আমি তাদের সম্মান জানাই না যারা অভয়াকে ব্রুটালি রেপ মার্ডার করলো, সে পুরো ঘটনাটাকে সুইসাইড বলে প্রথমে চালানোর কথা বলেছেন। আমি সম্মান করি না, আমি পক্ষ নিচ্ছি। আমি বরাবর পক্ষ নিয়ে সাংবাদিকতা করেছি। অন্যায় এবং ন্যায়ের মধ্যে পক্ষ না নিলে আসলে আপনি মিনমিন করেন। আপনি চোখ বন্ধ করে থাকবেন বলে তো প্রলয় থামানো যাবে না। সত্যি সত্যিই তো এতটা বিভৎস অত্যাচার আর অসহনীয় কষ্ট পেয়েছিল মেয়েটা, এবং সেটা রিফ্লেক্ট করাতে হবে। আপনার কাশ্মীর ফাইলস দেখে অস্বস্তি হয়েছে, আপনার হলোকাস্ট মিউজিয়ামে গিয়ে অস্বস্তি হয়েছে, আপনার পার্টিশন দেখে, তার সিনেমার রূপান্তর দেখে অস্বস্তি হয়। কে বলেছে সিনেমা, কে বলেছে আর্ট আপনাকে নরম বালিশের মতন আরাম দেবে? সিনেমা, আর্ট, মূর্তি, ছবি, এগুলো আপনাকে ডিস্টার্ব করবে। সমস্ত বিপন্ন মানুষের যন্ত্রণা তুলে ধরবে, যন্ত্রণার অভিব্যক্তি এটিও। আমরা যেন ভুলে না যাই, চোখ দিয়ে জল নয় রক্ত ঝরেছিল মেয়েটার। হাসি হাসি মুখের একটি প্রতীকী মূর্তি প্রতিষ্ঠান হলে খুব ভালো হতো। বছরের একদিন সেই মূর্তিতে মালা পরানো হতো, লাড্ডু খাওয়ানো হতো, হারমোনিয়াম নিয়ে গান বাজনা হতো, প্রণামী থালা আসতো। যার চোখ দিয়ে রক্ত ঝরেছিল, যার গোটা শরীর ক্ষতবিক্ষত হয়েছিল, অসংখ্য আঘাত, দাগ, নারকীয় ঘটনা, বিভৎসতা, তার প্রতীকী মূর্তি কি হাসি হাসি, গুটি গুটি, মিষ্টি মিষ্টি হবে নাকি? হওয়া উচিত নাকি? তাহলে তো আসলে যারা এই পরিণতি করলো মেয়েটার, তার পক্ষে আপনি নিয়ে ফেলছেন। আপনি প্রতিবার অস্বস্তিতে তাকালে মাথা নিচু করবেন এই মূর্তি দিকে। আপনি প্রতিবার অস্বস্তিতে তাকালে মনে করতে বাধ্য হবেন যে এরকম একটি ঘটনা একটি হাসপাতালে, সারা বিশ্বের মধ্যে নজির সৃষ্টি করা একটি হাসপাতালে এই ঘটনা ঘটেছিল। একটা অন ডিউটি ডাক্তার এভাবে খুন হয়েছিল, ব্রুটালি রেপ হয়েছিল, তার প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছিল। আপনার শুধু তাকাতে অস্বস্তি হচ্ছে স্যার, আপনার শুধু তাকাতে অস্বস্তি হচ্ছে ম্যাডাম। ভাবুন অভয়া মেয়েটার ওই মুহূর্তে, ওই মুহূর্তটা পার করতে ঠিক কতটা অস্বস্তি, কি কতটা নারকীয় যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। চিৎকার করো মেয়ে, এই মূর্তি একটাই বোধহয় কথা বলছে, চিৎকার করো মেয়ে, দেখি কত দূর গলা যায়। আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করো মেয়ে, দেখি কত দূর গলা যায়। আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। মুখে যন্ত্রণার ছাপ, আর্তনাদ। অভয়ার মূর্তি, যে মূর্তি বসেছে আরজি করে, তা নিয়েও এখন বিতর্ক। কুরুচিকর না যথার্থ? কিন্তু এই সময়ের মধ্যে শাসকের কি লজ্জা হবে? বিভৎস কাণ্ড, সেই কাণ্ড ধামাচাপা দিতে গিয়ে শাসক কি এটা ভুলে যাবে যে আসলে মানুষ রেগে গেছিল? আসলে আমরা কি বড় শান্ত হয়ে যাচ্ছি? বিভৎস কাণ্ডের লাবণ্য স্মৃতি শুধু রেখে দিতে চাইছি। আজ তাই নিয়ে জবাব চায় বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সাথে আমরা কথা বলবো। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছে নিশীথ দাস, এই মুহূর্তে রয়েছেন বিজ্ঞানী গবেষক, রয়েছেন এই মুহূর্তে শম্পা সেন অধ্যাপক, এবং ডাক্তার কৌশিক লাহিড়ী চিকিৎসক আমাদের সঙ্গে থাকবেন। আমি প্রত্যেককে আলাপ করিয়ে দিচ্ছি। কিন্তু এবার আপনাদেরকে কয়েকটা ছবি আমি দেখাবো, এবং তার পাশাপাশি যারা বলছেন যে এতটা ব্রুটাল একটি মূর্তি করার প্রয়োজন ছিল না। কিরকম মূর্তি করার প্রয়োজন ছিল? যখন হলোকাস্ট মিউজিয়ামটা তৈরি হয়েছিল তখন কি ওখানে ফুলদানি রেখে দেওয়ার প্রয়োজন ছিল? কনসেন্ট্রেশন ক্যাম্পে লোকজনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পার্টিশন, তার ক্ষতবিক্ষত ইতিহাস, সেটা নিয়ে কি আমার দাদুর একখান দেশ ছিল, আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি,
সেগুলো বলার কথা ছিল। ইলিশ মাছে যখন হিন্দুর রক্ত লেগে আছে সেটা বলতে হয়, আর ঠিক সেভাবেই মূর্তিতে যখন রক্ত লেগে থাকে বা পোস্টমর্টম, যে পোস্টমর্টম তো আজ থেকে 10 বছর পরে ভুলে যাবে লোকে কি কি ছিল, সেটা আরেকবার মনে করিয়ে দিতে হয়। এই মূর্তিটা আসলে ভাবুন, এর পরের যে ছবিগুলো দেখাচ্ছি সেই পরের ছবির ইস্তেহার। এই মূর্তিটা আসলে বলছে অভয়া সেদিন কি কিভাবে খুন হয়েছিল এবং কি কি সারা শরীরে। আমি বলবো অভয়ার এই মূর্তিটা সরিয়ে ফুল বডি অ্যানাটমির এই প্লাজমাটা আপনাকে দেখতে হবে। আপনার অস্বস্তি হলে আপনি চ্যানেল ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু আপনাকে দেখতে হবে ঠিক কি হয়েছিল। অভয়া কত জায়গায় ইনজুরি ছিল, 2 চোখে রক্তক্ষরণ, চোখ দিয়ে কান্না নয় রক্ত বেরোচ্ছিল, 2 চোখে রক্তক্ষরণ হয়েছিল, হেমারেজ হয়েছিল, মুখে রক্তক্ষরণ হয়েছিল, একটা লোহার ব্রেস পড়তো অভয়, এত জোরে চাপা হয়েছে দাঁত শুদ্ধ বেরিয়ে এসেছিল এবং এখান দিয়ে রক্তারক্তি অবস্থা হয়েছিল, চোখ ঠিকরে বেরোচ্ছিল, ঠোঁটে আঘাত, ঠোঁটে কামড়ের দাগ। শুনুন, আরো আপনি মূর্তি দেখে অস্বস্তি প্রকাশ করছেন, এগুলো দেখে অস্বস্তি প্রকাশ করুন। ঘাড়ে আঘাত ছিল, ঘাড়ের যে বোন সেই বোনের ওখানে অত্যধিক চাপ পড়েছিল। আপনাকে বলছি, যিনি মূর্তি দেখে সামান্য অস্বস্তি, পেটে আঘাত, ঘুষি মারা হয়েছিল। আবারও বলছি, এক বা একাধিক ব্যক্তি যুক্ত থাকলেই এতগুলো সিভিয়ার ইনজুরি হয়, 1 2 3 4 5 6, এবং সেই পার্টে আসতে হচ্ছে আমাকে যৌনাঙ্গে রক্তক্ষরণ। ব্রুটালি মার্ডার এবং রেপ করলে যৌনাঙ্গে যে পরিমাণ রক্তক্ষরণ হয় সেটা হয়েছিল অভয়া মেয়েটির সঙ্গে। আপনি মিষ্টি মিষ্টি ছবি, ফুলদানি, স্টেথোস্কোপ, অ্যাপ্রন এইসব নিয়ে থাকতে পারেন, কিন্তু বাঁ পায়ের আঘাত আপনি ঢাকবেন কতদিন? বেরিয়ে তো আসবে। কতগুলো ইনজুরি, ডান হাতের অনামিকায় আঘাত, আঙুল ভেঙে দেওয়া হয়, বাঁ পায়ের গোড়ালিতে আঘাত। এগুলো কি করে সম্ভব একজনের পক্ষে? 1 2 3 4 5 6 7 8 8টি জায়গা আমি অ্যানাটমিক্যালি দেখাচ্ছি, 24টা ভয়ঙ্কর ইনজুরি ছিল। এবং একটু ওয়েট করুন, এরপরে যাদের মূর্তি নিয়ে বিতর্ক প্রয়োজন সরিয়ে দিলাম, এটা মূর্তিটাই রাখি। মূর্তিটা বোধহয় এবার আরামদায়ক মনে হচ্ছে, কারণ 24টি সিভিয়ার ইনজুরির পর এই ছবিটা, এই মূর্তিটা বোধহয় আরামদায়ক মনে হয়। আচ্ছা, এবার এই মূর্তিটার পাশাপাশি এই মূর্তিটা কি কথা বলছে? এই মূর্তিটা কি এটা বলছে যে পিএম রিপোর্টে রিপাবলিক বাংলা এবং গোটা বাংলার মিডিয়া যে জিনিসগুলো দেখিয়েছিল সেটা প্লিজ দেখাও? কি বলছে এই মূর্তিটা একবার দেখি। পোস্টমর্টম রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট, শ্বাসরোধ করে খুন, স্মদারিং, স্ট্র্যাঙ্গুলেশন, হাইয়ার্ড বোন ভাঙা। প্রাথমিক ইনকোয়েস্ট রিপোর্টে 2 চোখ থেকে রক্তক্ষরণ, মুখ দিয়ে রক্তক্ষরণ, যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ। আই এম সরি, এগুলো শুনতে হবে আপনাকে, যৌনাঙ্গ আটকানো চুলের ক্লিপ, এগুলো ইনকোয়েস্ট রিপোর্টে লেখা ছিল। বাঁ পায়ে আঘাতের চিহ্ন, গোড়ালিতে আঘাতের চিহ্ন, পেটে আঘাত, ঠোঁটে আঘাত। আপনারা ইন্টারপ্রিটেশনের কথা বলছিলেন, ডান হাতের অনামিকাতে আঘাত। আর ফাইনাল পিএম রিপোর্ট, এটা ইনকোয়েস্ট রিপোর্টে লেখা ছিল। ফাইনাল পিএম রিপোর্টে কি ছিল? আজ থেকে 10 বছর বাদে ওই সুন্দর একটা মূর্তি যখন বসানো হতো সেখানে কি লেখা থাকতো? আমি হলে তো এই পোস্টমর্টম রিপোর্ট ঝুলিয়ে দিতাম। যুগান্তর ধরে লোকে দেখতো, একটা মিউজিয়ামে রাখা থাকতো কি করে একটা সিস্টেম একটা মেয়েকে জাস্ট আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে কিছু এই আশিস পান্ডে, কিছু এই সন্দীপ ঘোষ, এই সঞ্জয় রায়, অভিজিৎ মণ্ডলদের বাঁচানোর চেষ্টা করতো। আমি হলে ঝুলিয়ে রাখতাম, আরজিকর হাসপাতালে যে যখন আসবে দেখবে। ফাইনাল পোস্টমর্টম রিপোর্ট দেখুন। ফাইনাল পোস্টমর্টম রিপোর্টে নৃশংস অত্যাচার করে খুন, শ্বাসরোধের ফলে মৃত্যু, অভয়ার ফুসফুসে রক্তক্ষরণ। এগুলো কি করে বলবেন? এগুলো আপনারা ঠিক করুন। যৌন অত্যাচারের স্পষ্ট প্রমাণ। 1 মাস ধরে আপনারা আন্দোলন করেছেন, ভুলে যাচ্ছেন। যৌনাঙ্গে গভীর ক্ষত, কি করে বলবেন আগামী প্রজন্মকে? আপনার মেয়ে যখন হাসপাতালে ভর্তি হবে, অভয়াকে ধর্ষণের স্পষ্ট চিহ্ন। এই অভয়া কে ছিল? জুনিয়র ডাক্তার। কি করে বলবেন? আপনার পাশের বাড়ির মেয়েটি যখন জুনিয়র ডাক্তার হয়ে 2034 সালে আরজি করে যাবে, যৌনাঙ্গে আঠালো তরল কি ছিল?
একটি মূর্তি, সেই মূর্তি নিয়ে এত কথা হচ্ছে। পাকস্থলীতে 185 গ্রাম খাদ্য। আচ্ছা, এগুলো সরিয়ে দিন, এগুলো সরিয়ে দিন। আমাকে বিতর্কে যাওয়ার আগে বা দুটো পক্ষ একদম আড়াআড়িভাবে আজকে কথা বলার আগে একটা কথা আমাকে বলুন যে এই ছবির জায়গায় এই মূর্তিটা একেবারে পৃথিবীর ফাইনেস্ট মূর্তি, একদম বলছি না, একদম বলছি না, কিন্তু এই মূর্তি তার জায়গায় অন্য কোন মূর্তি, মানে বিকল্পের সন্ধানে রিপাবলিক বাংলাও আমরাও চেষ্টা করেছি যে এই মূর্তির জায়গায় অন্য কোন মূর্তি থাকলে ভালো হতো। দেখি না, এক এক করে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার মাধ্যমে আমরাও চেষ্টা করেছি কিছু মূর্তি বানানো। এই মূর্তিটা থাকলে ভালো হতো, বিকল্প মূর্তির সন্ধানে রিপাবলিক বাংলাও। এই মূর্তিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। একটা মেয়ে, তার সাথে হয়তো যৌন নির্যাতন হয়েছে, হয়তো কেউ বকা দিয়েছে, তাই জন্য সে কাঁদছে, এবং অনেকে যে বলছেন অ্যাপ্রন স্টেথোস্কোপ গলায় দিলে ভালো হতো। তাদের শৈল্পিক যে স্বাধীনতা তাকে অ্যাপ্রিসিয়েট করে আমি বলছি এই ছবিটা থাকলে, এই মূর্তিটা থাকলে কি ভালো হতো। এরপরে আরেকটা এআই ইমেজ আমি রাখছি, এই মূর্তিটা নিশ্চয়ই ভালো হতো। বেশ সুন্দর মাটি দিয়ে তৈরি করা একটি মূর্তি, স্টেথোস্কোপ লাগানো একটি মধ্যবিত্ত বাড়ির সন্তানের। বা আপনারা যারা বলছেন যে ভালো মুহূর্তের ছবি, এই মূর্তিটা দেখে আরেকবার তৃতীয় ছবিটা দেখাবো, এই মূর্তিটা দেখে বা এর পরের মূর্তিটা দেখে একবারও আমার সন্তান, আমার আগামী প্রজন্ম, সে যদি প্রশ্ন করে, এরমভাবে যদি আমি তাকিয়ে বলি যে বাবা এই মূর্তিটা দেখে কি মনে হচ্ছে, সে বলবে হ্যাঁ এই একজন নিশ্চয়ই ডাক্তার দিদি, হয়তো পশ্চিমবঙ্গের প্রথম ডাক্তার, হয়তো ভারতের প্রথম মহিলা ডাক্তার, তাই জন্য রাখা হয়েছে আরজিকর হাসপাতালে। নিশ্চয়ই বলবে। আপনারা যারা এই পক্ষটা নিচ্ছেন, আমি আবারও বলছি, আপনাদের প্রত্যেকের বক্তব্যকে সম্মান জানিয়ে আমি বলছি এই মূর্তিটা থাকলে কি ভালো হতো। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানিয়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে সন্দীপ ঘোষ আসলে কোন থ্রেড কালচার চালাতো। আরজিকর হাসপাতাল, সেই হাসপাতালে কি ব্রুটাল মার্ডারটা হয়েছে এগুলো দেখে বোঝা যাচ্ছে না। এরপরে দেখি কোনটা দেখলে আপনাদের মনে হতো এই এবার একটু কান্না, একটু রক্ত, আমি মুছে দিলাম। আমাদের খুব অনুভূতিতে লাগে, চোখ দিয়ে রক্ত বেরিয়েছে না, আমি একটু শৈল্পিক করে দিলাম ব্যাপারটাকে। একটা মার্বেলের মূর্তি বসিয়ে দিলাম, মার্বেলের মূর্তিতে চোখের জল মার্বেল দিয়ে কি সুন্দরভাবে ইটালিয়ান যে স্কাল্পচারগুলো হয় সেভাবেই হয়তো ইটালি থেকে একজনকে নিয়ে আসলাম, রোম থেকে একজনকে নিয়ে এসে এটা আরজিকর হাসপাতালে বসিয়ে দিলাম। পারপাস সলভ হতো এই ছবিগুলো। বিকল্প মূর্তি বলুন না, আপনারাও বলুন না, কোন মূর্তি দিলে এই ব্রুটালিটিটা বোঝানো যেত যে এই মূর্তির পেছনে আসলে একটা নির্মম, একটা বর্বরচিত ঘটনা লুকিয়ে রয়েছে, এবং গোটা সিস্টেম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে গোটা সিস্টেম একটি মেয়েকে গলা চিপে মেরে তাকে ধর্ষণ করে তার প্রমাণ লোপাট করে আসলে একটা মূর্তিতে পরিণত করতে চেয়েছে। কোন মূর্তিটা? এরপরে এই মূর্তিটা দুর্গাপুজো আসছে, এটা ভাইরাল হয়েছে, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এটা আমরা কেউ বানাইনি, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমরা শিল্পীর নাম এখনো ভাইরাল হিসেবে দিচ্ছি, কিন্তু শিল্পীর নাম জানলে অবশ্যই আমরা দেব। জহর সরকার থেকে শুরু করে একাধিক ব্যক্তি তারা শেয়ার করেছেন এই মূর্তিটা। মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে আসলে আপনারা চানটা কি, বাস্তব থেকে বেরিয়ে আসতে। আমি এক এক করে প্রতিক্রিয়াগুলো নেব। অরিজিনাল মূর্তিটা দেখি, এগুলো একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে আমি ছিলাম, বাস্তবটা এটা। খারাপ হতে পারে, ভালো হতে পারে। আমি তিনজনের প্রতিক্রিয়া খুব সংক্ষেপে প্রথমে নেব। প্রথমে নিশীথ দাস, আপনার কাছে যাচ্ছি। নিশীথবাবু, আবারও ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এই লড়াই আপনারা সবাই সহযোদ্ধা। আবারও বলছি যে শম্পা সেন, নিশীথ দাস বা কৌশিক লাহিড়ী, কারোকে আমি কোনোভাবে জাজ করছি না, বাংলার মানুষ জাজ করার জায়গাতে নেই, কিন্তু আপনার যুক্তিটা যদি আপনি দেন, তারপর আমি যে অল্টারনেট যুক্তি সেটাতে যাব। নিশীথ দা। আমার বক্তব্য খুব পরিষ্কার, আপনি হয়তো দেখেছেন আমার সমাজ মাধ্যমে আমি অলরেডি দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে এই মূর্তিটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আপনি বলছেন কদর্য বিভৎসতার প্রতিমূর্তি একটা জিনিস, দ্যাট ইজ এ সিম্বলিক, সেখানে অভয়া নামটা দেওয়ার দরকার নেই। আরজি করে একটা ঘটনা ঘটেছিল, যখন আপনি অভয়া নামটা বলবেন, তিলোত্তমা নামটা বলবেন, তখন কিন্তু মুখের সঙ্গে একটু সামঞ্জস্য থাকাটা বাঞ্ছনীয়। এবং রবীন্দ্রনাথ, নেতাজি, এমনকি মহাত্মা গান্ধীর যে ছবিগুলো আমরা দেখি, ও কিন্তু গডসের গুলি খাওয়ার পরের মুখটা আমরা কখনো দেখি না, কিন্তু বিভৎসতাটা ইতিহাস হয়ে গেছে।
আমরা চে গুয়েভারার ছবিটা দেখি না, গুলি খাওয়ার পরে মুখের অবস্থাটা। এটা একটুখানি বুঝতে হবে, এর একটা প্রেক্ষিত আছে। আপনি অভয়া বলে যাকে দেখছেন, এ ছেলে এবং মেয়ের মিশ্রণ হিসেবে এসেছে। এটা যে পুরোপুরি মহিলা, ভেরি ডিফিকাল্ট টু রেকগনাইজ। নাম্বার 2, কারণ মুখের গড়ন যেটা দেখানো হয়েছে লম্বাটে, আমরা অভয়ার যে মুখটা দেখেছি গোলাকার। চুলের যে ধরনটা দেখানো হয়েছে, ছেলেদের কানের পাশ দিয়ে তুলে দিলে ঘাড় পর্যন্ত যেরকম হয়, এখানে চুলের গড়নটা সেরকম রাখা হয়েছে। মানে এটা নামটা অভয়া ব্যবহার করেছে, বাকি সব কিছু বিকৃত করা হয়েছে বলে আমার মনে হয়েছে। বেশ বেশ বেশ, নিশিতা আপনার যুক্তি আমি গ্রহণ করলাম। আমি এবার পাল্টা ডক্টর কৌশিক লাহিড়ী ওনার কাছে যেতে চাই। কৌশিক লাহিড়ী পক্ষে, এই মূর্তির পক্ষে কেন, সেটা বাংলার মানুষ কৌশিক লাহিড়ীর মুখ থেকেই শুনুক। বলুন প্লিজ। ময়ূক, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই মূর্তিটা আসলে একটা বিমূর্ত মূর্তি। একটা মূর্তি স্থাপন হয় কেন? একটা কোনো ঘটনা বা একজন কোনো ব্যক্তি যখন ইতিহাসে স্থান পাচ্ছেন তখন সেটাকে চিরস্থায়ী করে রাখার জন্য। এই মূর্তিটা শুধু অভয়া বা নির্ভয়ার মুখ নয়, এই মূর্তিটা একটা ভয়ার্ত সময়ের একটা, এই যে ভয়ের কুসংস্কৃতি, যেটার ইংরেজি শব্দটা এখন ভয়ঙ্করভাবে এসেছে সেটার। আর যারা আপত্তি করছেন, যারা নানা সমাজ মাধ্যমের মাধ্যমে আপত্তি করছেন, যারা রাজনৈতিক কারণে আপত্তি করছেন, তাদের কাছে আমি বিনীতভাবে জানতে চাই, আপনারা কি জানেন সেই মুহূর্তে অভয়ার মুখের অবস্থা কিরকম ছিল? যদি জানেন তাহলে তদন্তকারী সংস্থাকে দয়া করে বলুন যে কিরকম হলে তার চোখ থেকে ঠিক কতখানি আগুন বা কতখানি শেদ, কতখানি রক্ত বেরিয়ে এসেছিল, যাতে এটা বাস্তবের কাছাকাছি হতে পারত। আমরা যখন মাতঙ্গিনীর কথা ভাবি, আমরা মাতঙ্গিনীর সুন্দর সিঁথি কাটা চুল, হাসি মুখের বড় বড় ডাগর চোখ, নিশ্চয়ই তিনি একসময় ছিলেন, কিন্তু মাতঙ্গিনীর সে মুখ তো আমরা দেখি না। আমরা তার গুলি খাওয়া মুহূর্তের তীব্র হাহাকার করা যন্ত্রণায় হাতে মুঠিতে জাতীয় পতাকা ধরার কথা ভাবি। মাতঙ্গিনীর কি আর কোনো ভালো মূর্তি ছিল না? তার বাড়ি প্রতিবাদ করতেই পারতেন। এখানে যে মেয়েটির মুখ দেওয়া হয়েছে, সে অভয়া হতে পারে, সে নির্ভয়া হতে পারে, সেই সমাজের এই মুহূর্তের ভয়ার্ত মুখ। এবং এই মুহূর্তে আমি আরেকটু যদি এগিয়ে গিয়ে বলি, দেবী পক্ষ শুরু হয়েছে। এটা এই সময়ের, এই বছরের দেবী দুর্গার মুখ। বেশ বেশ, কৌশিক লাহিড়ী একটু আপনাকে বিরত করছি। শম্পা সেন, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানবো এবং তারপর আমি পরবর্তী যে ছবিগুলো সেগুলো দেখাও। আপনার প্রতিক্রিয়া। ময়ূক, তুমি বললে যে হলোকস্ট মিউজিয়ামের কথা। আমি পোল্যান্ডে পড়াতে গিয়ে ক্রাকাও থেকে অসউইচ গেছি, হলোকস্ট মিউজিয়াম দেখেছি। শিউরে উঠতে হয়, সেই ইতিহাসকে যদি তারা না ধরে রাখতেন তাহলে কিন্তু আমরা কোনোদিনও যেতে পারতাম না। সম্পাদি, আপনি যখন প্রসঙ্গটা তুললেনই, আমি দুটো ছবি একবার দেখিয়ে নিই, তারপরে আপনাকে বলি। আপনি হলোকস্ট মিউজিয়ামের কথা বললেন, অনেকেই হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না। আরেকটা কথা বলতে পারি? হ্যাঁ, আমি ছবিটা দেখাই, আমি একবার ছবিটা দেখাই। এটা দর্শকদেরকে আমি ক্ষমা প্রার্থী, আমি এরকম ইনসেনসিটিভ হতে চাই না, কিন্তু তাও প্রশ্ন করছি, এই ছবিটা কি আপনারা নিশ্চয়ই জানেন। যদি না জানেন আমি বলছি, এগুলো জুতো পোল্যান্ডের একটি মিউজিয়াম রাখা ইহুদিদের বা জিউদের যখন হিটলার মানে লটকে লট কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে মারছিল, জ্বালিয়ে দিচ্ছিল, পুড়িয়ে দিচ্ছিল, গ্যাস চেম্বারে ঢোকাচ্ছিল, তখন তাদের জুতোটা খুলে ডাম্প করে রাখা হতো। হিটলার পরাজিত হওয়ার পর যখন গোটা বিশ্ব দেখলো এই দৃশ্য, তাদের হাত পা ঠান্ডা হয়ে যায় এবং তারা ঠিক করে যে ঠিক এই অবস্থাতেই মিউজিয়ামে রেখে দেওয়া হবে এই জুতোগুলো। হলোকস্ট মিউজিয়ামে এই সারি সারি জুতো, এই জুতো বিভৎস, এই জুতো দেখার জন্য লোকে টিকিট কেটে ঢোকে এবং তারপর থম মেরে যায়। যেভাবে নির্ভয়ার মূর্তিটি দেখে হয়তো আমরা সবাই থম মেরে যাচ্ছি। 1 মাস আগে যা যা হয়েছে। আচ্ছা, হলোকস্ট মিউজিয়ামের কথা বলা হচ্ছে, আমি একটু আমাদের দেশে আসি। আমাদের দেশেও পার্টিশন মিউজিয়াম হয়েছে। আমি তো চাই আমাদের বাংলাতেও একটা পার্টিশন মিউজিয়াম হোক, কিন্তু এই মুহূর্তে আমি পাঞ্জাবের ছবি দেখাচ্ছি। দেখুন, এগুলো যে ব্লক করে রাখা হয়েছে না, এগুলো হচ্ছে সব গুলির দাগ, জালিয়ানওয়ালা বাগের ছবি। এগুলো জালিয়ানওয়ালা বাগে এই ব্লকগুলো এভাবে ঝাঁঝরা করে দিয়েছিল জেনারেল ডায়ার। ভারতীয়রা যখন ওখানে মিছিল করছিল তখন সারি সারি বন্দুক নিয়ে ঠিক এভাবে ঝাঁঝরা করে দেওয়া হয় এবং ঠিক সেভাবেই রেখে দেওয়া হয়েছে। বিভৎসতা শিল্প হতে পারে, আবার শিল্প বিভৎস হতে পারে। সম্পাদি, আমি এই প্রসঙ্গে বলতে চাই
যে হলোকস্ট মিউজিয়াম নিজের চোখে দেখা এই ছবিটির পাশে আরেকটি দৃশ্য, সেখানে কোটি কোটি ইহুদি কমিউনিস্ট বা সেখানে যারা কনসেন্ট্রেশন ক্যাম্পে যাদের গ্যাস চেম্বারে পুড়ে মারা হয়েছিল তাদের মাথার চুলও রাখা আছে। সেটা কি বিভৎস, যে চুল দিয়ে নাৎসিরা তাদের গায়ের কোট বানাতো, ঘরের কার্পেট বানাতো। তো আজকে যদি সেই ইতিহাসকে আমরা হনন করে ফেলতাম তাহলে জানতে পারতাম না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি ঘটেছিল। আরেকটি কথা আমি বলতে চাই যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা নিয়ে আপনাদের গলা চিৎকার করে বলা উচিত 46 সালে নোয়াখালীতে কি হয়েছিল বা 47 সালে আমাদের দেশভাগের সময় কি হয়েছিল সেটাও একটা হলোকস্ট মিউজিয়াম আমাদের বাংলাতেও করা উচিত। পাবলো পিকাসো যখন 1937 সালে গুয়ের্নিকা ছবিটি আঁকেন তখন কিন্তু ইতালি ভয়ঙ্করভাবে বাস্ক প্রজাতন্ত্র তাদের গুড়িয়ে গিয়েছিল ফ্যাসিস্ট ইতালির আক্রমণে। সেই ফ্যাসিজমের প্রতিচ্ছবি ধরা আছে, সেই বিধ্বংসী ইতিহাসের ছবি ধরা আছে পাবলো পিকাসোর আঁকা গুয়ের্নিকা ছবিতে 1937। যেদিন থেকে শিল্পের ইতিহাস বদলে গেল, যেদিন থেকে বিমূর্ততা বিভৎসতাও শিল্প হয়ে উঠল, শুধু সৌন্দর্য বলতে আমরা যে বিউটি কনসেপ্ট বুঝি সেটাই যে শুধু শিল্প নয়, শিল্প বলতে আসলে বাস্তবতা, এই ভাঙাচোরা বিবর্ণ পৃথিবীর মুখটাকে তুলে ধরা, সেটাও যে শিল্প হতে পারে। অ্যাবস্ট্রাকটিভের মধ্যে দিয়ে, সিম্বলিজমের মধ্যে দিয়ে সারা পৃথিবী জানলো। সেই ছবিও আমি নিজে দেখেছি গুয়ের্নিকা স্পেনেতে। আজকে এই ছবি কিন্তু সেই রকমের এই সেটাই পোর্ট্রে করে। আমার বক্তব্য একটাই, তাহলে ওখানে আপনি কি এটা সমর্থক যে দেশভাগের জন্য এরকম একটা বিভৎস মিউজিয়াম তৈরি করা উচিত কলকাতা শহরে? হওয়াটাই বাঞ্ছনীয়, কিন্তু আমার একটাই বক্তব্য, 9 আগস্ট 2024 আরজিকর হাসপাতালে বর্বরতার প্রতিমূর্তি, এই ট্যাগ থাক, অভয়া নয়, তিলোত্তমা নয়, নাম নয়। আপনি একটা পুরুষের ছবি দিয়ে মহিলার নামে মহিলা ডাক্তার বলে লিখে যাবেন, এটা ভেরি ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট। দ্বিতীয়ত আচ্ছা বলুন, দুরন্ত ট্রেনে দেখবেন শিল্পকর্ম হয়েছে। আমি শিল্পটা কম বুঝি, সেখানে হলুদ, সবুজ, ব্লু আর লাল রঙের ছড়াছড়ি। আমি আজও গবেষণা করে যাচ্ছি, 20 বছর, 2009 সালে চালু হয়েছে, যে আসলে শিল্পটা কি। অনেক শিল্পীও এখানে যুক্ত, শিল্পের সঙ্গে যুক্ত, তাদেরকেও আমি জিজ্ঞাসা করে কোনো সদুত্তর পাচ্ছি না। এখন শিল্পীর হয়তো একটা ভাবনা আছে, কিন্তু সেই কদর্যতাটা শিল্পী কিভাবে অনুভব করলেন, যদি জেনারেলাইজ একটা পিকচার দিতে হয় তাহলে ইনকোয়েস্ট রিপোর্টে যেগুলো দেখালেন ময়ূকবাবু, আপনি সেগুলো ওখানে লিস্ট করে দিন। এবং 9 আগস্ট 2024 বর্বরতার প্রতিমূর্তি এবং একটা মহিলা টাইপের যেন একটা মুখ হয়। বেশ, কৌশিক লাহিড়ী, তা নাহলে ইতিহাস বিকৃত হয়ে যাচ্ছে। একদম। ময়ূক, আমার মনে হয় আমরা ভাবের ঘরে চুরি করছি। আমি ক্রাকাও মিউজিয়ামে আমি নিজে গেছি, ওই জুতো আমি দেখেছি। আমি তার থেকেও বড় কথা বলছি যে ওয়াশিংটনে হলোকস্ট মিউজিয়াম আছে, সেখানে তুমি যদি যাও তাহলে বুঝতে পারবে বর্বরতা কত ভয়ঙ্কর হতে পারে। আমরা যদি সেখান থেকে হলোকস্ট নামটা মুছে দিই, এখান থেকে অভয়া বা নির্ভয়ার নাম মুছে দেওয়ার মধ্যে কি বড় আছে যুক্তি আছে আমি জানি না। হলোকস্ট মিউজিয়াম থেকে হলোকস্টের নাম মুছে দেওয়া যায় না। যখন পিকাসো এই গুয়ের্নিকা আঁকেন তখন একজন ফ্যাসিস্ট তাকে জিজ্ঞাসা করে ডিড ইউ ডু ইট, তখন পিকাসো তাকে বলেন নো ইউ ডিড ইট। এই অভয়ার মূর্তি বা নির্ভয়ার মূর্তি বা 2024-এর এই নির্যাতিতা এই ডাক্তারটির মূর্তি আমরা বানাইনি, এটা ধর্ষক এবং যারা খুনি তারা বানিয়েছে। মনে রাখতে হবে তাদের যে কাজ, তাদের যে নক্কারজনক কাজ সকলের চোখের সামনে বিবেকের মতো যাতে জেগে থাকে, তাই জন্য এই সিম্বলিক ভাবে জুনিয়র ডাক্তাররা চেয়েছেন ওখানে রাখতে। এবং আমি সর্বান্তকরণে এই মূর্তিটা ওখানে থাকুক সেটা আমি সমর্থন করি। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, কারণ এই মুহূর্তে কিঞ্জল নন্দ, জুনিয়র চিকিৎসক এবং প্রতিবাদী, এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন। কিঞ্জল, আমি ময়ূক বলছি, জবাব চাই বাংলা থেকে। এই মূর্তি নিয়ে যে বিতর্কটা হচ্ছে, তোমার যুক্তিটা কি? না, আসলে এই মূর্তি যেটা আমরা স্থাপন করেছি আরজি করে, সেটা তো একটি সময়ের প্রতিচ্ছবি, একটি সময়ের কথা বলছে, আর্তনাদের কথা বলছে, যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে এতদিন ধরে, যে অত্যাচার, যে নিপীড়ন সহ্য করেছে বিভিন্ন সেক্টরের বিভিন্ন জায়গার মানুষ, সেই জায়গার সেই ঘটনা সেই সময়ের আর্তনাদের একটি প্রতিচ্ছবি হচ্ছে এই আবক্ষ মূর্তি। এটা যদি কেউ ভাবেন যে এটা অভয়ার কোনো মূর্তি, তাহলে সেটি সম্পূর্ণ ভুল।
এটি একটি প্রতীকী আবক্ষ মূর্তি, এবং এই যে বারবার জিনিসটা বলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে এইটা খুব ভয়ঙ্কর, খুব অসুবিধে করছে, আসলে আমাদের চারিদিকে সবকিছু এত ভালো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখা আছে যে আমরা এই ভালোর পেছনে যে অসহায় মুখগুলোর ছবি আমরা দেখতে পাই না বা দেখার চেষ্টা করি না, সেইগুলো লুকিয়েই থাকে সব সময়। সেই জায়গাটাতে দাঁড়িয়ে এই যে ডিস্টার্ব এটা করছে, আমার মনে হয় মানুষ ডিস্টার্ব হওয়াটা ভুলে গেছে। একদম একদম। কিঞ্জল, এই বিতর্ক চলবে, বাকিরাও যারা রয়েছে, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত। আমি জানি না অভয়ার যে মূর্তিটি বসেছে সেই মূর্তির জায়গায় এই ছবিটি বা অন্যান্য ছবি, বিকল্প মূর্তির সন্ধানে আমরাও রয়েছি, কিন্তু এই সমস্ত ছবি দেখিয়ে কি বোঝানো যাবে যে সন্দীপ ঘোষ, সঞ্জয় বা থ্রেড সিন্ডিকেট বা আরজিকর হাসপাতালে ঠিক কি হয়েছিল, এই ছবিগুলো আসলে কি বিকল্প ছবি? আমি দিতেই পারি এরকম অনেক হাজারো এআই এর মাধ্যমে, কিন্তু সম্ভব হবে কি? এই জবাব বাংলার মানুষ চায়। কালও আপনাদের কাছে আমি ফিরে আসবো এই জবাব নিয়ে। আপাতত একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। রিপাবলিক বাংলা জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলা এখানে শেষ করছি।